আমার স্বামীর সাথে সংসার জীবন এই ১৩ বছর হলো। সম্পর্ক করে বিয়ে করেছিলাম। আমার ভাবির ভাই ছিল শ্রাবণ। আমি এতটাই অন্ধ ছিলাম যে ওর আমার সাথে রিলেশন চলাকালীন একাধিক সম্পর্ক ছিল, তা জেনেও আমি ভুলতে পারিনি ওকে। বিয়েটা হয়ে গেল একরকম। সবার অমতে আমি বাসা থেকে পালিয়ে ওদের বাসায় চলে যাই। আমার ভাই রাজি ছিলেন না, তবুও কিছু করার ছিল না। আমার শ্বশুর শাশুড়ি, মেয়ে যেহেতু আমার ভাইয়ের বউ ছিল, তাই তারা আমার ওপর অত্যাচার করতে পারেনি। শ্রাবণের সাথে ১৩টি বছর কাটিয়ে দিলাম। আমার দুজন কন্যা সন্তানও আছে আল্লাহর রহমতে। শ্রাবণ বিয়ের পরও বিভিন্ন মেয়ের সাথে ফোনে কথা বলতো। আমি কিছু বললেই বলতো, কথা বললে কি জাত চায়? এরা তো ফ্রেন্ড, বউ তো তুমি আমার। ছোট মেয়ে হবার থেকেই শ্রাবণের পরিবর্তন হতে লাগলো খুব। চাকরির সুবাদেও থাকতো দূরে, প্রায় ১ মাস পর আসতো। আমি ওর মা বাবার সাথেই থাকতাম। এত কিছু ত্যাগ করেও শুধু চেয়েছি শ্রাবণের মনের মতো হতে। এর মাঝেই হঠাৎ শ্রাবণ ঈদেও বাড়ি আসলো না। আমি বারবার জিজ্ঞেস করাতেও বলল ওর এক বোনের বাড়িতে গেছে। কোন বোন তোমার? একমাত্র বোন তো আমার ভাবি, আর কে? আহা রূপা, সে না আমার ধর্মের বোন, অনেক ভালো, তোমায় নিয়েও একদিন যাব। এরপর ওই মেয়ে আমাকেও কল দিল। একদিন কল দিয়ে বলে, ভাবি আমি রূপা। কোন রূপা? শ্রাবণ কিছু বলেনি? ওই যে আমাদের বাড়িতেও আসছিল, ওই যে বোন। আমি সেই। ভালো আছেন? এরপর প্রতিনিয়ত কল দিত। মেয়েও বিবাহিতা, কোথাও খারাপ লাগতো না। কয়েক মাস পর শ্রাবণকে বললাম ওদের বাড়ি নিয়ে যেতে। শ্রাবণও রাজি হয়ে গেল। আমরা রূপাদের বাড়িতে গিয়ে দেখি মেয়ে আমার চেয়েও বড় হবে। কিভাবে এই মেয়েকে শ্রাবণ বোন বানায় বুঝলাম না। তবু স্বামীর ওপর অন্ধবিশ্বাস আমি রেখেছি। ছিলাম 2 দিন। হঠাৎ এক রাতে শ্রাবণ দেখে আমাদের রুমে নেই। গ্রামে এত রাতেও কই বা যাবে? এই ভেবে ওকে ঘরে খুঁজতে লাগলাম। হঠাৎ এক রুম থেকে শ্রাবণের হাসির শব্দ পেয়ে আমি রুমের সামনে গেলাম। আমি দরজায় কান পেতে শুনছি। ভেতরে শুধু শ্রাবণ না, ভেতরে কোনো মেয়েও আছে। আচ্ছা, এ বাসায় রূপা ছাড়া অন্য মেয়েও নেই, আর রূপার সাথে দরজা বন্ধ করে হাসাহাসি করার কি মানে? দরজার পাশের এক ভাঙা জানালা ছিল। আমি জানালার পর্দা সরাতে যা দেখলাম তা দেখার জন্য আমি কখনোই প্রস্তুত ছিলাম না। রুমের ভেতর রূপা আর শ্রাবণ একে অপরকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। রূপা বলছে, নীলাকে তো চোখে হারাও, আমার দিকে তো তাকাবার সময়ই নেই। শ্রাবণ হেসে বলে, ওকে দেখে হারানোর কি আছে? বিয়ের আগে সুন্দর ছিল, এখন 2 মেয়ের মা, বুড়ি বুড়ি ভাব, ভালোবাসার কি বুঝবে? এই আমার বিশ্বাসের দাম দিল ওরা। আমি রেগে গিয়ে দরজা অনবরত ধাক্কা দিতে লাগলাম। শ্রাবণ দরজা খুলে রূপার দিকে তাকিয়ে বলে, দরজাটা দিলে কেন রূপা? আমি শ্রাবণকে ধাক্কা দিয়ে রূপাকে থাপ্পড় দিলাম। বোন সেজেছ তাই না? বোন ভাইয়ের সাথে নোংরামি করতে গায়ে বাঁধে না? আল্লাহর ভয় নেই মনে? শ্রাবণ নিচে এসে, কি শুরু করলা? তুই একটা কথাও বলবি না, একটাও না। তুই না বাবা হয়েছিস? এই প্রথম আমি ওকে তুই সম্বোধন করলাম। বুক ফেটে কান্না আসছে। এতদিনে তিলে তিলে করে জমানো সম্মান আজ ভেঙে চুরমার হয়ে গেল। মেনে নিতেও পারছি না, মেনে উপায়ও নেই। মেয়েরা জানলে কিভাবে হবে? এই বলে কাঁদতে কাঁদতে রুমে চলে আসলাম। সারা রাত শ্রাবণ আমার সামনেই আসেনি। মেয়েদের জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম। এখন যেখানে আমি আমার সন্তানের খেয়াল রাখার কথা, সন্তানদের চোখে চোখে রাখার কথা, সে কিনা নিজের স্বামীকেই চোখে চোখে রাখতে হচ্ছে। আয়নার সামনে তাকিয়ে দেখছি নিজেকে। আচ্ছা শ্রাবণ, আমি বুড়ি হয়ে গেছি? কাকে ভালোবেসে হয়ে গেছি? তোমার সংসার সামলাতেই তো হয়েছি, তোমার বাচ্চারই তো মা হয়েছি। এর প্রতিদান তুমি এভাবে দিলে? ছোট মেয়েকে বুকে জড়িয়ে নিয়ে কাঁদছি। ঘুমের ঘোরে মেয়েকে খানিক বাদে তাকাই, আবার ঘুমিয়ে পারে। সারা রাত মনে হলো কোনো স্বপ্ন আমায় গ্রাস করেছে। বারবার কানে বাজছে আমি বুড়ি হয়ে গিয়েছি। রাগে ক্ষোভে আমি সকাল হলেই নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে সবাইকে ডেকে বলে দিই যে রূপা আমার বরের সাথে অবৈধ সম্পর্ক করছে। আমার আস্থা ছিল রূপার পরিবার আর যাই করুক এই ব্যাপারে সাপোর্ট করবে না। তবে তারপর যা শুনলাম তা আমাকে আমার পায়ের নিচের মাটি নিয়ে গেল এক নিমিষে। রূপার মা উঠে মুখের উপর বলে দিলেন, শ্রাবণ তো রূপাকে বিয়ে করেছে, আমরাই তো সাক্ষী ছিলাম। আর 1 টাকা 2 টাকা নয়, 7 লক্ষ টাকার কাবিনে। শ্রাবণ বলেছে তুমিও মেনে নিবে। কে বলেছে? শ্রাবণ বলনি? শ্রাবণ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। রূপার সাথে শ্রাবণের বিয়ে হয়েছে আরও 2 মাস আগে, আর তা বাসার সবাই জানে। শ্রাবণ বলেছে আমায় রাজি করিয়ে রূপাকে বাড়িতে নিয়ে যাবে। তার মানে ঈদে এই কারণে বাড়ি আসেনি শ্রাবণ? আমি এরপর আর শ্রাবণের দিকে তাকাতে পারিনি।
আমি সন্তানদের নিয়ে একাই বের হয়ে আসি। গ্রামের সহজ সরল মেয়ের মনেও যে এত শক্তি আসতে পারে তা আমি নিজেকে দিয়েই প্রমাণ পেয়েছি। আমার সন্তানরাই আমায় শক্তি জুগিয়েছিল। ঘৃণা লাগতো খুব, যে ঘৃণা শ্রাবণকে ভালোবাসার মানুষ থেকে এক নিমিষেই ঘাতকে পরিণত করেছে। ভালোবাসা থেকে ঘৃণায় পরিণত হলে তা খুব ভয়াবহভাবে কাজ করে, তাকে খুন করতেও বাধে না। আমি আমার মেয়েদের নিয়ে বাপের বাড়ি চলে এলাম। বাপের বাড়িতে বলতে মা ভাবির সংসারে, আর ভাই দূরে থাকে। ভাইকে সব বলতে ভাই বলে দিয়েছে, মেয়েদের আর তোকে আমি চালাতে পারবো, ওর কাছে যেতে হবে না। ওর ভাই তখন বিশাল আসমানের ন্যায় ছায়া হয়েছিল, আর সন্তানরা ছিল আমার শক্তি। আমার লক্ষ্য ছিল যে কিছুর বিনিময়ে ওই লম্পটটিকে শাস্তি দেওয়া। ভাই কড়া গলায় ভাবিকে জানিয়ে দেয়, আমার বোনের দিকে যে তাকিয়েছে সে ভাইয়ের সাথে সম্পর্ক রাখা যাবে না, লম্পটের একটা ব্যবস্থা করতেই হবে। আমিও আমার ভাইয়ের কথায় বিরোধী হইনি। কার জন্য হব যে কিনা আমার সাজানো সংসার এভাবে নষ্ট করে দিল? মেয়েগুলো কেমন বিষণ্ণ মনা হতে রইল। বাবা মরে গেলে এক অবস্থা হয়, কিন্তু যার বাবা তার মাকে এভাবে প্রত্যাখ্যান করে সেই মেয়েগুলো তো বেঁচেও মরে গিয়েছে। আমি ভাবলাম শ্রাবণকে ডিভোর্স দিয়ে দিব, তবে তার আগে ওর বিরুদ্ধে প্রতারণার মামলা করব। তাই করেছি। ভাবি নিজেও ভাইয়ের বিরুদ্ধে গিয়ে আমার পক্ষ নিয়েছিল। মামলা করার পরপরই পুলিশ ওকে নিয়ে যায়, 3 দিন জেলেও থাকে, আর ওর চাকরিও চলে যায়। যে মোনাজাতে ও একদিন ছিল দোয়ায়, সেই মোনাজাতে কত কেঁদেছি ও শাস্তি পাক বলে। জেলে দিন দেখতে গেলাম, মনের ভেতর হু হু করে। আমি তার চোখে কোনো অনুতপ্ততা দেখিনি, বরং তার ছিল আমার প্রতি ক্ষোভ। তার চাকরি যাবার কারণ হলাম আমি। শুধু জিজ্ঞাসা করছিলাম, রূপাকে ছাড়বে? আমার টাকা লাগবে না, আমি কাজ করে খাওয়াবো তোমায়। সে প্রতিউত্তরে আমায় বলেছিল, সম্ভব না, চাইলে তুমি আমায় ছেড়ে দিতে পারো। ওই সম্ভব না কথায় মন থেকে আমার আর ওর মাঝে বিচ্ছেদ ঘটিয়ে দেয়। আমি ওকে মন থেকে আর স্বামী মানি না, কখনোই পারবো না। বাসায় এসে ভাবতে থাকি, আমার অনেক কাজ, মেয়েদের পড়ার ব্যবস্থা করা দরকার হলে আমি গার্মেন্টসে যাব, তাও মেয়েদের শিক্ষিত বানাবো যাতে আমার মতো অবস্থায় পড়লে দেখতে না হয়। সকালে ভাবির কণ্ঠ শুনে ঘুম ভাঙে। আমার দরজায় কান পেতে শুনি ভাবি শ্রাবণের সাথে ফোনে কথা বলছে। তখন বুঝতে বাকি নেই শ্রাবণ জেল থেকে ছাড়া পেয়েছে। ভাবি বারবার বলতেছিল, পুরুষ হলে যে জেল খাটিয়েছে সে জেল খাটিয়েছে, তার দিকে মুখ ফিরিয়ে তাকাবি না। আমি চাইলে আমার ভাইয়ের কাছে বলতে পারতাম, বলিনি। আমি চাইনি আমার জন্য আরেকটি সংসার নষ্ট হোক। কিছুদিন পরে ভাবি আমার সাথে খারাপ আচরণ করতে থাকে। তার সংসারে আমরা বোঝা, এমনই বলতে থাকেন। 3 জন মানুষের খাবার জোগাতে সে হিমশিম খাচ্ছে, যেখানে ভাইয়ের বাসায় আমি কাজের বুয়ার মতোই সারা দিন পরিশ্রম করতাম। চিন্তায় কাজ করতে গিয়ে ক্লান্ত হয়ে ঝিমাতাম, মাথায় কাজ করত না। একজন মানুষ 38 থেকে 40 বছরে এসে যদি বুঝে যায় তার পিছনে বছরটাই বৃথা, তখন তার ইহকাল নরক হয়ে যায়। আমারও তাই হয়েছে। দিন দিন ভাবি আমার মেয়েদের সাথেও খারাপ আচরণ করতে থাকে। আর তার চেয়েও কষ্টের হলেও শ্রাবণ যে রূপাকে বিয়ে করবে তা আমার ভাবিও জানত। কথায় কথায় সবই জেনেছি। এত বড় শত্রুর কাছে থেকে কি হবে? আমি মেয়েদের নিয়ে শ্বশুর ঘরে চলে আসি। আমি পদে পদে বুঝেছি, মেয়েদের নিজেদের পরিচয় না তৈরি করলে পিংপং বলের মতো এই দুনিয়ায় ওরা লাথি খেয়ে গড়ায়। না আছে আমার বেশি শিক্ষাগত যোগ্যতা, না আছে চাকরি করার ক্ষমতা। ডিভোর্স দিলে আমি কি করে থাকবো মেয়েদের নিয়ে? তখন হয়তো মেয়েদের সৎ মায়ের কাছে থাকতে হবে। আর আমি চাকরি করতে গেলেও ধোকা খাবো, নয় মেয়েদের চিন্তায় রাস্তায় পড়ে মরে থাকবো। বেশি হলে আবার আমার বিয়ে দিয়ে দেবে। আমার মেয়েদের দীর্ঘ নিঃশ্বাসে আমি শেষ হব। সবাই বলবে, মেয়ের মা নষ্ট না হলে বিয়ে করে কিভাবে? আর যার বাবা মা এমন, তার মেয়েদের কেউ বিয়ে করবে না? ভাবলাম, এদের বিয়ে দেব কি করে? তাই শ্বশুর ঘরে আমি খড়কুটো আগলে রইলাম। মনে চিন্তা ছিল, মেয়েরা লেখাপড়া করে বড় হলেই আমি চলে যাব দূরে কোথাও। এদিকে শ্রাবণের নতুন শ্বশুরবাড়ির লোক তাকে চাকরি দিয়েছে। তাতে রূপা এখন সবার পছন্দের বউ। আমার শাশুড়ি এসে আমার মাথায় হাত রেখে বলে, শোন, মহিলাদের এমন দেমাগ থাকতে হয় না। ছেলে মানুষ এমন করে, মেনে নে। মাঝে মাঝে কলস কাটায়, না থাকলে পুরুষ মানুষ বাঁধা যায় না। আমার গা গুলিয়ে আসে, কানে বাজতে থাকে, আমি বয়স্ক হয়ে গেছি। আমার মনে হয় রাস্তার পাশে হলুদ কুকুর বসে ঝিমায়। শ্রাবণকে আমার অমনি এক পশু মনে হয়। শাশুড়ি ফোনটা এনে হাতে দিয়ে বললেন, দে, কল দে, ও টাকা পয়সা না দিলে চলবে কি করে? শ্রাবণকে কল দিলাম এত মাস পর। আমার কল পেয়েও আমার সাথে খারাপ আচরণ করেনি। শত হলেও এককালে ভালোবেসেছিল। 13 বছর সম্মান করেছি ওকে। আর যাই হোক, ওর সন্তানের মা আমি।
এতদিন পরে কল দিলে জেলে নিবে নাকি আবার? আমি হেসে বললাম, না, সেই ক্ষমতা আমার নাই। মেয়েদের জেদ দেখানোই ভুল। বিয়ে যখন করেছো তা তো আর মুছে ফেলা যাবে না। এখন আমাদের সন্তানের ভবিষ্যতের কথাও ভাবার দরকার আছে। তুমি বাড়িতে না আসো ঠিক আছে, তবে সন্তানদের লেখাপড়ার খরচ চালাও। শ্রাবণ বলল, নীলা, আগে বুঝলেই হতো, আমি তো তোমাদের সেই আগের মতোই রাখতাম। আমার ঘৃণায় চোখের জল টপ টপ করে ঝরতে থাকে। একবার যদি অনুতপ্ত হতো, একবার যদি ভুল স্বীকার করত, আর কিছুই চাওয়ার ছিল না আমার তখন ভেতর থেকে কান্নার দমকা বাতাসের মতো বের হয়ে আসে। ওর ভেতর কোনো অনুতপ্ততা নেই, না যে অপরাধবোধ। আমি মুখে শাড়ির আঁচল গুজে কথা বলছে। শ্রাবণ বলল, আমি তোমার উপর কোনো অবিচার করব না, কালই টাকা পাঠাবো। তবে একটা শর্ত, তুমি তোমার ভাইয়ের সাথে আর যোগাযোগ রাখবে না। আমি জানি আমার প্রতি যত ক্ষোভ সেই তৈরি করে দিয়েছে। আমি তাচ্ছিল্য ভরা হাসি দিয়ে বললাম, না, রাখব না, কারণ আমি যদি আমার ভাইয়ের সাথে তেমন যোগাযোগ রাখি তাহলে তোমার বোনের সংসার টিকবে না। ওপাশ থেকে আর কথা আসে না, একদমই আসে না। মনে মনে বললাম, এর চেয়ে আর কী অবিচার আছে? সব মুখ বুঝে মেনে নিচ্ছি আমার সন্তানদের জন্য। আজ ওরা না থাকলে মরে যেতাম। কি আছে আমার বাঁচার? অবলম্বন শুধুই তারা। দুজন বাঁচকে টাকা পয়সার কিছু লাগে না। একটি মেয়ের শুধু পাশে চরিত্রবান একজন স্বামীর হাত থাকলেই হয়। আমার যে তাই নেই। মেয়ে দুটো মুখ গম্ভীর করে রাখত। বড় মেয়েটা বাবা বলতে পাগল ছিল, আজকাল বাবাকেও ভয় পায়। হঠাৎ একদিন সকালে শ্রাবণ রূপাকে নিয়ে হাজির। দরজার আড়ালে দাঁড়িয়ে আছি। আমি যে মানুষটার জন্য নতুন শাড়ি, চোখে কাজল পরে অপেক্ষা করতাম, আজ তার ডান পাশে দাঁড়ানো রূপা। গোলাপি শাড়ি, মাথায় ঘোমটা পরে হাসি মুখে দাঁড়িয়ে আছে। অভয় হয়ে আজ সবচেয়ে ভরসার জায়গা তার স্বামী। আমার শ্বশুর শাশুড়ি হাসি মুখে ঘরে তুলছে। এখন বুঝলাম এতদিন তাদের খেদমত করেও মন পায়নি। শাশুড়িমা রূপাক দুগালে হাত দিয়ে আদরে বলেন, একদম পুতলা বউ। শুনতে পেলাম বড় মেয়েটা হেঁচকি তুলে কাঁদছে। একের পর এক মানুষ আসছে নতুন বউ দেখতে। বলতে গেলে কয়েক বছর পর এগুলো আমার বড় মেয়েরই বিয়ের প্রস্তাব আসবে। সেখানে তার বাবা বনে এসেছে। আমি জানি আমার মেয়েদের বুকের ভেতর জমানো দাগ কেউ ছাড়তে পারবে না। ছোট মেয়েটার জ্বর উঠল। তার বাবা মেয়ের মাথায় হাত দিয়ে দেখছে। এরই মাঝে রূপা এসে শ্রাবণকে বলল, আপনি এখানে? আমি নতুন এলাম, একা একা বসে আছি, চলেন, কথা আছে। শ্রাবণ অনিচ্ছাকৃত চলে গেল। আমি জানি আমি মেয়েদের রেখে চলে গেলে এই দুনিয়ায় ওদের আপন বলতে কেউ থাকবে না। পাশের রুম থেকেই রূপার হাসির শব্দ ভেসে আসে। আমার জায়গা হয়েছে আমার মেয়েদের কক্ষে। ১৩ বছর যে কক্ষে আমাদের কত স্মৃতি রয়েছে, আজ সব বিসর্জন দিয়েছি মনেই। আবেগ যেখানে কবর দিয়েছি সেখানে রুম তো সামান্য জিনিস। পুরুষরা কি ধাতু দিয়ে গড়া হয় যে রুমের প্রতিটা কণায় আমার স্মৃতি জড়ানো? শ্রাবণ কি করে অন্য মনে সেই একই জায়গায় বসায়? আমি মরিনি, জ্যান্ত মানুষের সামনে কি করে অন্য মহিলাকে একইভাবে ভালোবেসে কাছে টেনে নেয়? তাদের হাসির শব্দ বেড়েই যাচ্ছে, সাথে বাড়ছে আমার বুকের ভেতর ক্ষতের ব্যথা। ছোট মেয়েটা জ্বরের ঘরে বলে উঠছে, আম্মু, আমায় রেখে যেও না আম্মু। মেয়েকে বুকে শক্ত করে আগলে নিয়ে বলতে থাকলাম, মরলে একসাথে মরব, বাঁচলেও একসাথে। আমার পাওয়া প্রতিটা ক্ষতের দাম তোরা দিস মা। নিজের পায়ে দাঁড়িয়ে আমার সম্মান রাখিস। রান্নাঘর থেকে উচ্চস্বরে আমার শাশুড়ি আমায় ডাক দিয়ে বললেন, বড় বউ, পোলাওটা দেখো তো ঠিক হয়েছে কিনা। আমার কাছে এ বাড়ি এক মরা বাড়ির মতো। মরা বাড়িতে কেউ শোক রেখে পোলাও রান্না করে? মানুষ সিনেমার অভিনয়কে হার মানায়। হার না মানালে ১৩ বছর যাকে বৌমা বলে সম্বোধন করত, এক ঝটকায় বড় বউ হয়ে গেলাম। কি অদ্ভুত দুনিয়ার এই খেলা। খাবার সব পরিবেশন করে ক্লান্ত হয়ে বিছানায় শুয়ে রইলাম। কোন পাপের শাস্তি পাচ্ছি জানি না। আমার শাশুড়িমা কথায় কথায় শাসিয়ে তুলে ডাক দেন। আজকাল আমার বিরুদ্ধে মানা অভিযোগ, তাও কারণ আমি তার ছেলের চাকরি নষ্ট করেছি, আর ওই বউ চাকরি দিয়েছে ছেলে। খুশি যেখানে সেখানে তার মা বাবা সুখ খুঁজে পান। আমার মতো বউ মরলে আরও বউ পাবে। বরং শাশুড়ি আমার পক্ষে নিলে অবাক হতাম। যেখানে আমার বর গিয়েছে এখন আমার সংসারও যাবে, বুঝে গিয়েছি। রূপা এসে বলে, আপা চলেন খাই। আমি ওর দিকে না তাকিয়ে বললাম, তুমি আমায় নাম ধরে ডেকো, আপা ডেকো না। মনে মনে ইচ্ছে হচ্ছে মেরে ফেলি এই বোন, আমার লাগবে না। আমি অভিমানেই আমার রুম ওদের জন্য ছেড়ে দিলাম। শ্রাবণ আমার সামনে রূপার হাত ধরে হাসে,
রুমে গিয়ে আড্ডা দেয়, মেয়েদের ছোট না বলতে বলে। ওর একটুও কষ্ট হচ্ছে না। রাতে রুম থেকে অল্প স্বরে গান ভেসে আসে, আমার চেনা গান। শ্রাবণের বুকে মাথা রেখে কতবার ওর গলায় গান শুনেছি। খুব জানতে ইচ্ছে করে, তুমি কি সেই আগের মতোই আছো? আজ একই সুর, একই গান। শ্রাবণ অন্য কাউকে বুকে নিয়ে গান শোনায়। কাঁথা মুখে দিয়ে কাঁদছি, বুক ভারী হয়ে আসছে। ছটফট করতে করতে উঠে বসি। শ্রাবণী আঁচল ধরে বলে, মা, এত রাতে কই যাও? আমি শান্ত গলায় বলি, বাইরে যাই শ্রাবণী, আমি আসি। একা ভয় পাবি তো না মা? তুই শুয়ে থাক, দেখ ওর জ্বর বাড়ে কিনা। বাইরে গিয়ে পুকুর ঘাটে বসে হেঁচকি তুলে কাঁদছি। এখন আর আমার রাতে ভয় করে না। আগে কত ভয় পেতাম। শ্রাবণ থাকলেও আমার সাথে নামতো, বাকি সময় মেয়েরা। কিছুক্ষণ যেতেই দূরে দাঁড়িয়ে শ্রাবণী মা মা করে কাঁদতে লাগল। চোখের পানির ঝাপটা দিয়ে উঠে দাঁড়ালাম। আজকাল মেয়েগুলো আমায় চোখের আড়াল হতে দেখলেই ভয় পায়, ভাবে হয়তো মা বুঝি শোকে মরে যাবে। মা যে পাথর হয়ে গিয়েছে। শ্রাবণীকে নিয়ে ঘরে এলাম। শ্রাবণ ওপাশের রুম থেকে বলে উঠল, নীলা, বাইরে যাবে? আমি আসব। আমি না বলতেই শুনতে পাই রূপা বলে, থামেন, সে কি কচি খুকি নাকি? মেয়েরা আছে না। শ্রাবণ কিছু বলতে গিয়ে যেন থেমে গেল। খানিক বাদেই রূপা অট্টহাসিতে লুটিয়ে পড়ল। পাশের কক্ষ থেকে শাশুড়ির সরু গলায় শ্বশুরকে বলছেন, নতুন বউয়ের লজ্জা শরম কম, দেখেন কিভাবে হাসে বিছানায় গা এলিয়ে দিয়ে। শ্রাবণীর কপালে হাত বুলিয়ে দিলাম। শ্রাবণী শান্ত গলায় জিজ্ঞাসা করে, মা, তুমি কাঁদতে গিয়েছিলে তাই না? আমি শ্রাবণীকে বুকে টেনে নেই। খুব জানতে ইচ্ছে হয়, শ্রাবণ, যদি আজ আমি অন্য ছেলের সাথে এমন করতাম, কি বলতে? তুমি আমায় কি রাখতে সংসারে? নিশ্চয়ই না। মেয়েরা এসব পারে না। মেয়েদের অন্যায় দেখেও চুপ থাকতে হয়। আচ্ছা, কখনো রূপাকে বুকে টেনে হঠাৎ করে বুক ভারী হয়ে আসে না? ওর নিজের বিবেককে কখনো ছুঁয়ে দেখে মনে হয় না? নিজের এমন রূপ দেখে ঘৃণা লাগে না? রূপার মাঝে কখনো আমায় দেখে না নাকি? পশু আর মানুষের সমান, শুধু চাই শিকার আর তাজা মাংস। আজকাল লজ্জা নেই শ্রাবণের। মা বাবার সামনে বউয়ের হাত ধরে কথা বলে। আর একসময় আমি শিখিয়েছিলাম ভদ্রতা কি, নম্রতা, সম্মান কি। আজ আমার খারাপ লাগে না। শ্রাবণ তার বউকে নিয়ে আমার পাশের রুমে থাকে, তাতে আমার বিন্দুমাত্র কষ্ট হয় না। কেন হবে? ওকে আমার আর সেই শ্রাবণী মনে হয় না, পরপুরুষ মনে হয়। রুমে আমি আর ভালোবাসার ঘ্রাণ পাই না। পরপুরুষ আর তার লম্পটের বিকট গন্ধে আমার দম বন্ধ হয়ে আসে, গা গুলিয়ে বমি পায়। পরপুরুষ আর তার যাই করুক, আমার কি? তবে মাঝে মাঝে বুক ব্যথা হয়, মাঝে মাঝে চোখ ভারী হয়ে আসে, মাঝে মাঝে ঘন নিঃশ্বাস বের হয়। এই ভেবে জীবনের প্রথম পবিত্র মন দিয়েই ভুল মানুষ চিনলাম। আফসোস হয়, যদি নিজের পায়ে দাঁড়াতাম, আজ উচিত জবাব দিয়ে মন ঠান্ডা করতাম। দুদিন বাদে শ্রাবণ আমার কাছে আসে। ছুতো পেলেই হাত ধরে আগের মতো বাহানা খোঁজে স্ত্রী হিসেবে দূরত্ব দূর করার। আমি এড়িয়ে চলি। একদম এড়াতে না পারলে রূপাকে ডাক দেই। যাকে ঘৃণা করি, মন থেকেই এসে যায়, তার প্রতি আর মায়া অনুভূতি কাজ করে না। রূপাকে রেখে শ্রাবণ কাজে যায়। দরকার ছাড়া আমরা কথা বলি না। একসময় শ্রাবণের সাথে ঘন্টার পর ঘন্টা ফোনে কথা হতো আমার। আজ মানুষ পাল্টেছে গলার স্বর। আজ আমার কণ্ঠ ভালো লাগে না। শ্রাবণের ফোন কল শূন্য থাকে। কল দিলেও বাচ্চাদের চায়, তারা কথা বলে না। বড় মেয়ে 2-1 লাইন বললেও ছোট মেয়ে খুব অভিমানী, একেবারেই কথা বলে না। রূপার কানে সারাক্ষণ ফোন লেগেই থাকে। আমি জানি না আমার জায়গায় অন্য মেয়ে হলে কি করত, তবে আমার আর কিছু করার ক্ষমতা নেই। মাঝে মাঝে ধ্যান দিয়ে দেখি রূপা কেমন সুন্দর, যা আমার ভেতর নেই। মেয়েদের জিজ্ঞাসা করি, মা বলতো, আমি ভরসা নাকি তোর ছোট মা? বড় মেয়ে টপটপ করে চোখ দিয়ে পানি ফেলে দিত, আর ছোট্টটা মুখের ওপর বলেই দিত, ওই মহিলারে মা বলতে যাব কেন? ওই মহিলার তোমার পায়ের নখের যোগ্যতাও নেই। এর মাঝে রূপা এসে বলে, চলো তোমাদের গোসল করিয়ে দেই। বড় মেয়ে উঠে বলে, আমি মায়ের সাথে করব। মুখ বাঁকিয়ে বলে, এত বড় হয়েছ, এখনও মায়ের সাথে? ছোট মেয়ে উঠে বলে, আপনার কি তাতে? রূপা উঠে মেয়ের গালে চড় বসিয়ে দেয়। আমি তখন রাগ আর সামলাতে না পেরে বলি, দেখো রূপা, মেয়েদের গায়ে আমি কখনো হাত তুলি না, তুমি খবরদার এটা করবে না। রূপা রাগান্বিত হয়ে বলে, শাসন করতে জানতে হয়, সে অধিকার নাই তোমার? রূপা কেঁদে কেঁদে শ্রাবণকে কল দিল। শ্রাবণও রাগ করেছে রূপাকে। মেয়েদের গায়ে শ্রাবণও হাত তোলেনি কখনো। এর মাঝে এক অচেনা নম্বর থেকে বারবার রূপাকে কল দেয়। রূপা লোককে ধমক দিয়ে বলে,
পারলে আইসেন সামনে, কিছু করতে পারবেন না। আমার অবাক লাগলো কাকে এমন বলে। রূপার অগোচরে আমি ওর ফোন থেকে নম্বর নিয়ে কল দিলাম। পরে জানতে পারি সে রূপার প্রথম বর, তার সাথে 18 বছর ঘর করে পালিয়ে আসে, পরে ডিভোর্স দিয়ে দেয়। এরাও মেয়ে, যে নিজের ঘর ভাঙে সে কি করে বুঝবে কারো ঘর ভাঙার কষ্ট? এই মেয়েদের জন্যই মেয়েদের শত্রু মেয়েদের বলা হয়। আমি তাকে বাড়ির ঠিকানা দিয়ে বললাম আসতে। আমি জানি না আমি ভুল করেছিলাম নাকি। রাগ ক্ষোভ আমায় অবুঝ করে তুলেছিল। চাইতাম ও চলে যাক আমার চোখের সামনে থেকে দূরে। রূপার কি সহ্যই হয় না আমার। কথা বলার পরের দিন লোক বাসায় এসে হাজির। আমার শাশুড়ির জন্য ওকে নিতে পারেনি। তারাও জেনে যায় তাকে আমি ঠিকানা দিয়েছিলাম। পরের দিনই শ্রাবণ এসে আমার সাথে রাগারাগি করে। রূপাকে তার কাছে নিয়ে যায়। যাক, তাও ভালো, এই ভেবে শান্তি পাচ্ছি ওকে সামনে দেখতে হবে না। আমার শ্বশুর তার কয়েকদিনের মাঝে অসুস্থ হয়ে বিছানায় পড়েন। তখন কোনো রূপা এসে সেবা করেনি। তখন আমি ছিলাম তাদের একমাত্র অবলম্বন। প্রায় 3 বছর হয়ে গেল। ধীরে ধীরে শ্রাবণ কল দেওয়া বন্ধ করে দিল, সাথে টাকা দেওয়া। শুনলাম ওদের ছেলে হয়েছে। 18 বছরে যার বাচ্চা হলো না, এখানে 3 বছরের বাচ্চা, তাও ছেলে। শ্রাবণের কত ইচ্ছে ছেলের গলায় বাবা ডাক শুনবে। আল্লাহ তাও পূরণ করে দিল। আমি সেলাই মেশিনে কাজ করা শুরু করি, তা দিয়ে সংসার চালাই। শ্বশুরও মারা যায় কয়েক বছর বাদে। শ্রাবণ এসেছিল, কি রোগা হয়ে গেছে, চোখের নিচে কালি। শ্রাবণের মা বলে দিয়েছে আর আমাদের খোঁজ নিতে হবে না। শাশুড়ি দেরিতে হলেও বুঝেছিলেন আমার গুরুত্ব, তাই শ্রাবণের মুখের ওপর বলে দিল, তোকে কি বলছি শোন, তোর বাবা তো চলেই গেছে, আমি আমার এই নাতনিদের নিয়ে কাটিয়ে দিব। আমার যা আছে তা এদেরই দিয়ে যাব। আমার কাছে এসে শ্রাবণ হাত ধরে ক্ষমা চায়। আমি বলি, মাফ চাইবার কিছু নাই, তুমি আর এসো না এই বাড়িতে। আজ আমার ছোট কাপড়ের দোকান আছে, তা দিয়ে চলে যাব। ডিভোর্স আমি দেব না, তাতে মানুষ আমায় খারাপ বলবে, কথা বের করবে। তুমি চাইলে দিতে পারো। শ্রাবণ চুপচাপ ছিল, একটা কথাও বলেনি। আমি ঘৃণায় ওর চোখের দিকেই তাকাইনি। অভিমান নিয়ে না খেয়ে চলে যায়। চেহারায় অনেক চিন্তার ভাঁজ। আমি লক্ষ্য করেছি ভুল মানুষকে কত নিচে নামিয়ে দেয়। পাপ মানুষকে করে আপনজন হারা, ঘর হারা। একদিন ভোর রাতে শ্রাবণের ফোনে আমার ঘুম ভাঙে। আমি ঘুমের মাঝে রিসিভ করলাম। ওর কান্নার শব্দে আমার ঘুম ভেঙে যায়। এই প্রথম ওর কান্না শুনতে পাই। ঘুম চোখে বললাম, কাঁদছ কেন, কি হয়েছে? শ্রাবণ কাঁপা কাঁপা গলায় বলল, নীলা, আমায় ক্ষমা করে দিয়েছ? এত রাতে আবার কি শুরু করলে? নীলা, আমার শরীরে বড় রোগ জমেছে, মাকে জানিও না। আমি টাকার জন্য চিকিৎসা করাতে পারি না। রূপা কই? ও ছেলেকে নিয়ে বাপের বাড়ি গেছে। খালি সন্দেহ করে, ইচ্ছে করে সন্দেহ। আমায় এই অবস্থায় রেখে চলে গেছে, বলেছে আমায় ডিভোর্স দেবে। দেখ, আমার আর কিছুই ভালো লাগে না, তোমার মতো একজনকে বেশি দিন ভালো লাগে না। আমি বললাম, না, আমি ক্ষমা করে দিয়েছি অনেক আগেই। তবে তুমি বাড়িতে আসলে আমি মেয়েদের নিয়ে চলে যাব। আমি আর নতুন করে তোমায় নিয়ে ভাবতে চাই না। তুমি মরে গেছো সে রাতেই, যে রাতে আমি তোমার চোখে বুড়ি হয়ে গিয়েছিলাম। তুমি মরে গিয়েছো সেই রাতেই, যেই রাতে আমার সাথে প্রতারণা করেছিলে। মরে গিয়েছো সেদিন, যেদিন নিশ্চিন্তে রূপাকে বুকে নিয়ে ঘুমালে। জানো শ্রাবণ, ভালোবাসা শুধু চেহারার মোহ না। আমি কখনো তোমার মাঝে সে তফাৎ দেখিনি, কারণ আমি এক নজরেই দেখেছি যার পরিবর্তন আমার চোখে লাগেনি। আজ আমি সেবা করতাম, দরকার হলে অন্যের বাসায় কাজ করে সেবা করতাম। সে পথ তুমি নষ্ট করেছ। তুমি নিজের বাড়িতে আসতেই পারো, তবে আর আমার বর হিসেবে আসবে না। এই কয়টা বছরের বাস্তবতা আমায় আর কিছু শেখায়নি, অনেক কঠিন হৃদয়ের অধিকার করে দিয়েছে। হরহর করে বুকে জমা থাকা কথাগুলো বলে দিলাম। আমি শুধু অপর পাশ থেকে কান্নার শব্দ শুনেছি। শ্রাবণ সরু গলায় বলল, একবার ভাবা যায়? আমি ওর চেয়েও কঠিন গলায় উত্তর দিলাম, সম্ভব না, চাইলে দাও। এত বছর পর কথা ফিরিয়ে দিতে পেরে যেন মন হালকা হলো। বাইরে বৃষ্টি হচ্ছে, জানালা খুলে দিয়ে বাইরে তাকিয়ে আছি। টের পাচ্ছি যেন বুকের ভেতর জমা কষ্ট এভাবেই ঝরে যাচ্ছে। এরপর অনেক দিন পার হয়ে গেল। শ্রাবণের সাথে যোগাযোগ নেই। আমার শাশুড়িও মারা গিয়েছেন, দেখতেও আসেনি শ্রাবণ। বড় মেয়েটা কলেজ ভর্তি হলো। আমার জীবনে অতৃপ্তিটুকু আমি আমার মেয়েদের দিয়ে পূরণ করতে চেয়েছি,
আমার মেয়েরা আমার মতো হয়নি। তাদের গায়ে লম্পটের রক্ত থাকা সত্ত্বেও তারা দুজনে মায়ের কষ্ট বোঝে। তারা তার মায়ের মতো আবেগের বশে ভুল সিদ্ধান্ত নেয় না। যখন এসব ভাবি আমার বুক ভরে ওঠে। বড় মেয়ের বিয়ে হলো 1 বছর হলো, ছোট মেয়ে আছে, দিন কেটে যায়। হঠাৎ করে সেদিন অনেক বছর বাদে রূপার প্রাক্তন স্বামী ফোন দিল আমায়। খুব আনন্দ নিয়ে বলছিল রূপা তাকে ফোন দিয়ে কেঁদেছে, বারবার ক্ষমা চেয়েছে। তার যে ছেলে সন্তান হয়েছে সে কথা বলতে পারে না। কথাটা শুনে বুকের ভেতর চাপা পড়া আগুনটা জ্বলে উঠল। ছেলের মুখে বাবার ডাকটা শোনা যে খুব শখ ছিল শ্রাবণের। শ্রাবণের কথা আর জানতে চাইনি আমি। জানি না ও বেঁচে আছে কিনা। তবে আমি জানি রাতভর জমা কারো দীর্ঘ নিঃশ্বাসে জমা হওয়া কষ্টের স্তূপের ভার এড়িয়ে কেউ সুখী হতে পারে না। আমি চাই শ্রাবণ বেঁচে থাকুক, একটিবার নিজের বিবেকের কাছে প্রশ্নবিদ্ধ হোক। মরে গেলেই তো সব শেষ। কারো মোনাজাতে রাতের পর রাত চোখের জলের মূল্য দিতে হলেও ওকে বেঁচে থাকতে হবে। সাঁতার না জানা পথিক যেভাবে জলে পড়ে দিকে দিকে ছুটে বেড়ায় ঠাঁই না পেয়ে, ও আমৃত্যু হাঁসফাঁস করবে এভাবে। আমি জানি কোনো না কোনো সময় মানুষের আবেগ আর কাজ করে না। তখন বিবেকের দরজা খুলে অতীতের ভুলগুলি তীরের মতো ছুটে একে একে বুকে বিঁধে। এ ঘায়ের যন্ত্রণা খুব যন্ত্রণাদায়ক। আমি এখন শান্তিতে ঘুমাই। আমার বুক আর ফাঁকা করে না। আমি মনে প্রাণে জানি রূপার অনেক রাতেই এখন নিদ্রাহীন কাটে। আমার সন্তানেরা যখন মা বলে ডাকে, বুকের ভেতর প্রশান্তির বাতাস বয়ে যায়। রূপা তখন মা ডাক শুনতে না পেয়ে ছটফট করে। আল্লাহ কাউকে হাতে হাতে ফিরিয়ে দেন না, তেমনি সবার কর্মের ফল পায়ে পায়ে শোধ করে দেন। মানুষ শারীরিকভাবে মরে, কিন্তু ভুল করে মানসিকভাবেও কারো কাছে মারা যায়। শ্রাবণ আমার কাছে মৃত। একটা ভুল আমার কাছে ওর মৃত্যু ঘটিয়ে দিল। কত স্বপ্ন ছিল, কিছুই পূরণ হয়নি। একলা বৃদ্ধ সময়ের সঙ্গী হব বলে প্রতিজ্ঞা করেছিলাম, সবটাই স্মৃতি। মাঝে মাঝে জিজ্ঞেস করি আল্লাহকে, সবই যদি শেষ হওয়ারই ছিল, শুরুটা কেন তবে? সান্ত্বনা আমি পাই, খুব পাই। সব কর্ম যদি ভালো হতো, কর্মফল ভোগ করত কে? বড় মেয়ে শ্রেয়া তার জামাই আয়ানকে নিয়ে বেড়াতে এলো। নতুন জামাই হলেও ছেলেটা যখন আমার কাছে এসে বসল, মা আপনি কোন মাছটা বেশি পছন্দ করেন? আমি কিছুটা ইতস্তত করে বললাম রুই মাছ। নিজের ছেলের মতো বাজারে গিয়ে আমার পছন্দ অনুযায়ী মাছ নিয়ে এলো। আমি আর শ্রেয়া মনের আনন্দে রুই মাছ রান্না করছি। মাছের ঘ্রাণ সারা ঘর ম ম করছে। ছোট মেয়ে শ্রাবণী উনুনের কাছে এসে হেসে হেসে বলল, মা জানো ভাইয়ে কি করতেছেন? আমি শ্রাবণীর দিকে তাকিয়ে বললাম, কি করতেছে? আমার পড়ার টেবিলটা ভেঙে গিয়েছিল না, ওটা মিস্ত্রির মতো মেরামত করতেছেন। আমি শ্রেয়ার দিকে তাকিয়ে কিছুটা গম্ভীর মুখে বললাম, এই জামাই মানুষ কী সব করে যা, বাসায় গিয়ে বলতে হবে ওকে। শ্রেয়া উনুন থেকে পাতিল নামাতে নামাতে বলল, কে ভাববে, বাদ দাও তো, ও অমনি। আমার ছেলে না থাকার আফসোস ভুলে গিয়েছি। সবাই একত্রে খেতে বসেছি। আয়ান ঘরের বাইরের চেয়ার পেতে বলল, শ্রেয়া টেবিলটা তো মৃত্যুবরণ করেছে, কয়েকদিনের মাঝেই নতুন টেবিল আনতে হবে, মনে করিয়ে দিও, পরের সপ্তাহে টেবিল নিয়ে আসব। ছেলেটা ঘরের জামাইয়ের চেয়েও ছেলে হয়ে উঠেছে, খুব মিশু, তাই আপন করতে সময় লাগেনি। খাবার খেতে নেয়া মাত্রই মাছের মাথাটা আমার থালায় তুলে দিয়ে বলল, মাছের মাথা মাকেই খেতে হয়, আপনার এখন বেশি পুষ্টির দরকার। আপনার যখন যা খেতে ইচ্ছে করবে আমায় ফোন দিয়ে জানাবেন। আপনি তো জানেন আমি জন্মের পর মাকে দেখেছি 4 বছর, তার চেহারাও মনে নেই। আমার যে আমায় দুনিয়ায় আনলো তার চেহারা মনে আসে না। কি অদ্ভুত তাই না? আমি আপনার মাঝে তাকে দেখতে পাই। আয়ানের কথা শুনে ভাত গলা থেকে নামছে না, ভেতর থেকে খুব কান্না, কালবৈশাখীর ঝড়ের মতো ধেয়ে আসছে। আমি উঠে দাঁড়িয়ে বললাম, খাও তোমরা, আমি ডালের বাটি নিয়ে আসি। ভাবি আমরা যা হারাই আল্লাহ আমাদের তার 1000 গুণ ফিরিয়ে দেন। সেদিন মরে গেলে এত সুখ দেখা হতো না। পাশের রুমে দাঁড়িয়ে কাঁদছি, মাঝে মাঝে কান্না চেপে রাখা যায় না। আজকাল কান্নার উপর কোনো জুলুম করতে পারি না। আমি কান্না আসলে চেপে রাখি না, কাঁদি, হালকা হই। শ্রাবণী শ্রেয়াকে বলছে, বুবু আমি জানি মা ডাল আনতে যাওয়ার ছুতোয় কান্না করতে গিয়েছে। শ্রেয়া মা মা বলে দুবার ডাক দিলে আমি চোখ মুছে দৌড়ে রান্নাঘরের দিকে গিয়ে চেঁচিয়ে বলি, আসছে। আস্তে আস্তে শুনছি আয়ান শ্রেয়াকে বলছে, খাবার কম খাও কেন, বেশি নাও।
না খেলে ব্রেন কাজ করবে কি করে? চাকরির জন্য ভালোভাবে প্রিপারেশন নিতে হবে। নিজের আলাদা পরিচয় হয় তোমার, তাই আমি চাই। শ্রেয়া রাগান্বিত হয়ে বলে, চাকরি ভালো লাগে না। আয়ান ভাত মুখে তুলতে তুলতে বলে, তাহলে দিন রাত রান্নাঘরের কাজে লাগিয়ে দেব। শ্রাবণী, আজ থেকে ওকে বুয়া বলে ডাকবা। শ্রাবণী অট্টহাসিতে মেতে ওঠে। তাদের এমন দৃশ্য দেখে মন শান্তিতে পূর্ণ হয়। ভাবতে থাকি, যে বর তার স্ত্রীর আলাদা পরিচয় তৈরি করতে উৎসাহ দেয়, সে আর যাই হোক শ্রাবণের মতো কাপুরুষ নয়। পূর্ণিমা রাত, গ্রামে বিদ্যুৎ যায়। বললে ভুল হবে, বিদ্যুৎ আসে মাঝে মাঝে। হ্যারিকেনের আলোয় উঠোনে পাটি বসেছে। আয়ান, শ্রেয়া, শ্রাবণী পেয়ালায় মুড়ির গুড় সাজিয়ে এনেছে। আমি কিছুটা দূরে আম গাছের তলায় বসে দেখছি। ওরা দুই বোন এক দলে আর আয়ান আলাদা দলে। শ্রাবণী খানিক বাদে বাদে বলছে, ভাইয়া আপনি চিটিং করেন, এত দুর্নীতি করলে খেলা পণ্ড করে দেব। আয়ান বলে, কই চিটিং করলাম? তুমি কি দোদুলের লোক নাকি? যে মেয়েটি অভিমানের সুরে বলে, চিটিং তো আপনি করেছেন, সুর ঠিক রেখে মনের ইচ্ছে মতো গান বানিয়ে গেছেন, এই গান আমি জীবনেও শুনিনি। আয়ান হাসে, হাসতে হাসতে বলে ওঠে, তা আপা আপনার জীবনটা কত বড়। একে একে গান এগোয়। আকাশের চাঁদটা মাঝে মাঝেই নারিকেল পাতার আড়ালে লুকায়। আমি ফাঁকে ফাঁকে আয়ানকে গান মনে করিয়ে দেই। খ দিয়ে গান গাইতে হবে আয়ানকে, পারলেই জিতবে ওরা। শ্রেয়া, শ্রাবণী মুখ চিকচিক করে হাসি নিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। আয়ান ব্যাকুলভাবে গান মনে করার চেষ্টা করে। আয়ানকে হারানোর খুব কাছে এসে দুই বোন খুশিতে মেতে ওঠে। হাততালির সাথে সাথে আমি বলে দিলাম, বাবা গান গাও খ দিয়ে। খুব জানতে ইচ্ছে করে আয়ান গান মনে করতে পেরেছে কিনা। আনন্দের জয়ধ্বনি তোলে দুই বোন। নির্বাক হয়ে চুপ করে হাসি আয়ান। আনন্দে পিতলের পেয়ালায় হাত দিয়ে ঢোলের তালে তালে গাইতে থাকে। খুব জানতে ইচ্ছে করে, তুমি কি সেই আগের মতোই আছো নাকি অনেকখানি বদলে গেছো? আমার চোখের পাতা ভারী হয়ে আসে। স্মৃতির কাঁটাগুলো মাঝে মাঝে চাঁদের মতো উকি দেয়। জোনাকি পোকারা চারপাশ প্রদক্ষিণ করতে থাকে। কতকাল বাদে আনন্দ। বাড়ির উঠোনে যেন প্রকৃতিও সামিল হচ্ছে ওদের আনন্দের আসরে। তাদের দিকে তাকিয়ে চোখ মুছে ফেলি আঁচলে। শ্রেয়া আর শ্রাবণী গানের সুর ধরে। পাশের কাঁঠালবন থেকে ঝিঝি পোকারাও সুর তোলে। আয়ান হাসি মুখে বলে ওঠে, মা আপনিও ধরেন সাথে। আমিও কাপা গলায় গান ধরলাম। খুদ জানতে ইচ্ছে করে। মনে মনে ভাবতে থাকি, এমন একটি আনন্দঘন আসরেরই স্বপ্ন ছিল কতকাল।